হাই ডিয়ার, ওয়েলকাম টু নিউ ক্লাস। তো সবাই ভালো আছো আশা করি। আমরা ক্লাস 9 পড়ছিলাম, সামনেই তোমাদের সেকেন্ড সামেটিভের এক্সাম। তো 2022 সালে আমরা এটা পড়াশোনা করছি। আমরা ভৌতবিজ্ঞান চ্যাপ্টার 3 পড়ছিলাম। চ্যাপ্টার 3 পদার্থের গঠন ও ধর্ম, তাই পড়ছিলাম, তাই তো? পদার্থের গঠন ও ধর্ম, বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা আর্কিমিডিসের নীতিটা আজকে খুব ভালো করে ডিটেলসে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো একটু দেখে নিই আমরা আজকের ক্লাসে কী কী কভার করতে চলেছি। আর্কিমিডিসের সূত্রটা পড়ব, প্লবতা বল কীটা বুঝবো, ভাষণ ও নিমজ্জন বুঝবো, এবং ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্বের ব্যাপারটা ভালো করে বুঝবো, ঠিক আছে? আমি একটু চেক করে নিই রেকর্ডিংটা আদৌ হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে। বহুবার এমন হয়েছে যে ক্লাস করাতে করাতে করিয়েই গেছি, অথচ দেখা যাচ্ছে যে আর মানে রেকর্ডিংয়ে চাপই দিইনি, এরকম অবস্থা। যাই হোক, তো তোমরা বাকি ক্লাসের ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবে, তোমরা এখান থেকে দেখে নিও। ওকে, ঠিক আছে। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। তো আজকে আমরা জানতে পারবো আর্কিমিডিস কি বলে গেছেন। এই ভদ্রলোক, এই বিজ্ঞানী কি বলে গেছেন, বা আর্কিমিডিসের সূত্রটা কি, এটা আমরা জানবো। এবং তার শুরুর দিকের কথাটা একটু বুঝে নিই যে ওনার মাথায় কীভাবে এই বুদ্ধিটা আসলো, আর্কিমিডিসের সূত্রটা কি। তো বহু প্রাচীনকালে একটা রাজা ছিল যার নাম ছিল হিয়েরো। হিয়েরো, তো রাজার নাম হিয়েরো। এটা গ্রিক দেশে, হ্যাঁ সম্ভবত সিসিলি শহর বলে একটা শহর ছিল, সিসিলি। বহু প্রাচীনকালের ঘটনা এটা, বুঝতে পারলেন? ওই 600 থেকে 700 এরকম সময়টা হবে। তো যাই হোক, ব্যাপারটা কি, গল্পটা শোনো। গল্পটা হচ্ছে, এই রাজা হিরো একজন স্বর্ণকারকে বললেন যে যাও আমার জন্য একটা মুকুট বানিয়ে নিয়ে এসো, পুরো সোনা। ওনাকে সোনা দিলেন, পর্যাপ্ত পরিমাণে সোনা ওনাকে দেওয়া হলো, যে এর মধ্যে সোনা আছে, তুমি ঠিক এই সোনারই, যতটুকু তোমাকে সোনা দিয়েছি ঠিক ততটুকু সোনারই তুমি একটা সোনার মুকুট বানিয়ে নিয়ে এসো। তো স্বর্ণকার বাড়ি গেলেন, স্বর্ণকার বাড়ি গিয়ে বানিয়ে রাজাকে এনে প্রদান করলেন। ঠিক আছে, তো রাজা খুব খুশি যে হ্যাঁ আমি সোনার মুকুট আমি পেয়ে গেছি। তবে লোকমুখে তিনি শুনলেন যে এই সোনার মুকুটে নাকি খাদ মেশানো আছে। খাদ বলতে অন্যান্য কোনো ধাতু মিশ্রিত অবস্থা আছে, মানে কিছুটা সোনা স্বর্ণকার নিজে রেখে দিয়ে তার বদলে সেখানে অন্য কোনো কিছু মিশিয়ে দিয়েছে, এই রূপো বা ওরকম কিছু একটা। তো রাজা একটু বিস্মিত হলেন এবং রাজা অবাক হলেন, রাজা রেগেও গেলেন যে এত বড় সাহস, স্বর্ণকার এই অপরাধটা করেছে। হ্যাঁ, তো দেখো, এবার রাজা বলল যে কি করে আমি চেক করবো এর মধ্যে খাদ মেশানো আছে কি না। তো তখন অন্তত এইটুকু সবাই বুঝতো, আমরা জানি কি, এটা তোমরা সবাই জানো যে ঘনত্ব, এটা আমি বলে দিচ্ছি এখানে, দেখো আমরা সবাই জানি যে ঘনত্ব এটা সমান সমান ভর বাই আয়তন, আমরা এটা জানি। অর্থাৎ কোনো একটা পদার্থের ঘনত্ব বের করতে গেলে তার ভর আর আয়তন জানতে পারলেই হবে, সেই দুটো ভাগ করে দিলে ঘনত্বটা পেয়ে যাব। তো ঠিক আছে, রাজা কি করতে পারে? রাজা এটা করতে পারে যে আমি তোকে যে আয়তন দিয়েছি, যে আয়তনে সোনা দিয়েছিলাম, আমি পুরোপুরি এটাকে গলিয়ে দিল, গলিয়ে একটা পাত্রে রাখলো। এভাবে করে মনে করো যে এভাবে পাত্রে রেখেছে, হ্যাঁ না? এবার ঠিক এই সেম পরিমাণ সোনা, রাজার বাড়ি, রাজা এত মহান ব্যক্তি, এত ভীষণ ধনী একজন ব্যক্তি, আরও নিশ্চয়ই সোনা টোনা আছে। রাজা আরেকটা পাত্রে সেম আয়তনের এরকম সোনা, মানে আসল সোনা সঙ্গে ওনার মুকুটের সোনা গলিয়ে কম্পেয়ার করলো, দুজনের আয়তন সেম বানিয়ে নিল, দুজনের ভর সেম বানিয়ে নিল, চেক করলো যে ঘনত্ব দুজনে সেম পাচ্ছে কিনা। তাহলেই তো সহজেই হয়ে গেল, মানে চেক করতে পারলো যে ওর মধ্যে পুরোটাই সোনায় না অন্য কিছু আছে, হ্যাঁ না? বুঝতে পারলে কি বললাম? কিন্তু রাজা বললেন যে কোনোভাবে এই মুকুটের শেপ চেঞ্জ করা যাবে না, মানে কি মুকুটটাকে গলিয়ে তুমি দেবে না, মুকুট না গলিয়ে তুমি আমাকে চেক করে দেখাও যে এর মধ্যে কোনো খাদ আছে কিনা। তো কাকে বলা হলো এই কথাটা? তো সেই সময় মহান বিজ্ঞানী ছিলেন এই আর্কিমিডিস, এই ভদ্রলোক। আর্কিমিডিস হচ্ছে তখনকার দিনে একজন সুখ্যাত এবং ভীষণ জ্ঞানী মাপের একজন বিজ্ঞানী, রাজদরবারে, রাজা হিরোর দরবারে, মানে মহান বিজ্ঞানী। তো এনাকে বলা হলো যে এই ব্যাপারটা নিয়ে আপনি একটু রিসার্চ করুন, আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন, এরকম একটা ব্যাপার, বুঝতে পারলেন?
ঠিক আছে, তো আর্কিমিডিস বাড়ি গেলেন, ভাবছেন কী করা যায় আর্কিমিডিসের ব্রেন থেকে কিছু বেরোচ্ছে না। তো আর্কিমিডিস এই ভাবতে ভাবতে স্নানাগারে ঢুকলেন স্নান করতে। ঠিক আছে, তো স্নানাগারে গেছে। তো এইবার হঠাৎ করে ব্যাপারটা উনি লক্ষ্য করছেন, যখন উনি স্নান করতে নেমেছে তখন কিছুটা জল উপচে পড়ে গেছে, যখন উনি মানে এখানে ডুবেছে আর কি। তো উনি খেয়াল করলেন যে কী হলো ব্যাপারটা, আমি এখানে যখনই নামলাম কানায় কানায় জলটা মনে করে ভর্তি ছিল। এত স্বাভাবিক ব্যাপার, আমরা তো এখন সবাই বুঝি যে এখানে যদি নামি কিছুটা জল পড়ে যাবে। তো এই ব্যাপারটাই উনি বলছে যে কী ব্যাপার, আমি যখন আমার লম্বালম্বিভাবে যখন উনি পড়ছে তখন কম জল আর কি পড়ছে, আর যখন উনি গোল হয়ে শরীরটা একদম ভাঁজভুজ করে পড়ছে তখন বেশি পরিমাণ জল বেরিয়ে আসছে। তো এইখান থেকেই উনি হঠাৎ করে মাথায় ওনার কী বুঝতে পারলো আমি জানি না, বা আমরা কেউ জানি না কী হলো, উনি নগ্ন অবস্থায় উনি দৌড়াতে দৌড়াতে রাজদরবারে পৌঁছালেন। ইউরেকা বলে চেঁচাচ্ছে, দেখো EUREKA, ইউরেকা এই বলে চেঁচাতে চলে গেলেন। ইউরেকা কথার অর্থ কি? ইউরেকা কথার অর্থ হচ্ছে পেয়ে গেছি, বলো না এই তো পেয়ে গেছি, তো এরকম একটা ব্যাপার। হ্যাঁ, ইউরেকা কথার অর্থ। তো এইটা হচ্ছে আর্কিমিডিসের ইউরেকা বলার গল্প। তো উনি এই বলে চলে গেলেন এবং রাজাকে বললেন পেয়ে গেছি। কী পেয়ে গেছে এইটা আমরা একটু জানার চেষ্টা করব। এটাই কিন্তু আর্কিমিডিসের নীতি। উনি বললেন, দেখো উনি কী বলছে, আয়তন তো চেঞ্জ করা যাবে না, আয়তন কিন্তু মানে সরি মানে এটাকে তো গলানো যাবে না, তাই না? তো উনি কী বললেন, উনি একটা পাত্র নিলেন, দুটো পাত্র নিয়েছে, এরকম দুটো সেম আকারে আকৃতির পাত্র নিয়েছেন, যার মধ্যে কানায় কানায় জল ভরা। উনি একটাতে কী করলেন, ওই সোনার মুকুটটা ফেলে দিলেন, কিছুটা জল পড়ে গেল। আরেকটাতে ওই সেম ভরটা সেম রেখেছে, হ্যাঁ সেম ভরের আরেকটা, মানে অলরেডি কিছু না কিছু তো অরিজিনাল সোনা ছিল, তো সেই অরিজিনাল সোনাটাও ফেলে দিয়েছেন এখানে, আর মুকুটটাও এখানে ফেলেছেন। তো এই যতটা না জল অপসারণ করবে দেখা যাবে এ তার থেকে কম জল অপসারণ করছে, বুঝতে পারলে? তাহলে অতটা জল অপসারণ করছে না, এই যতটা না জল বের করে দিচ্ছে এ কম করছে। এখান থেকে উনি সিদ্ধান্তে আসলেন যে আয়তনে কোনো একটা প্রবলেম হচ্ছে, আয়তন তো সেম হওয়া উচিত ছিল, এই যতটুকু ফেলবে এও ততটুকু ফেলা উচিত ছিল, অর্থাৎ ঘনত্ব সেম আসা উচিত। বাট দেখা যাচ্ছে যে রিয়েল যে আসল গোল্ডের যে ঘনত্ব সেটা এর সঙ্গে ম্যাচ খাচ্ছে না এর সঙ্গে। সেখান থেকে প্রমাণ হলো যে নিশ্চয়ই এর মধ্যে খাদ মেশানো আছে। তো এই হলো গল্প, এবং তারপরে দেখো এই যে গলা ফলা কেটে দিয়েছে একদম কপালে শেষের। যাই হোক, তো এটাই হচ্ছে আমাদের ব্যাপার আর্কিমিডিসের সূত্র। চলো এই ব্যাপারটা একটু ডিটেলসে আমরা মুখস্থ করে আসি যে কী আর্কিমিডিসের সূত্রটা। ঠিক আছে, চলো দেখো, তো ভালো করে বোঝো আর্কিমিডিসের নীতি বা আর্কিমিডিস প্রিন্সিপাল। এর একটা ওজন পরিমাপ করতে পারে এমন একটা যন্ত্র যাকে আমরা বলছি স্প্রিং চুলা যন্ত্র। ঠিক আছে, তো 5 কেজি ভর এখানে ঝোলানো আছে। তো এটাকে যখনই জলের মধ্যে নামানো হবে, দেখো জল একদম কানায় কানায় ভর্তি এইখানে এই জায়গাটা। ঠিক আছে, তো সেই যতটুকু যখনই ফেলবো তখনই কিছুটা জল কিন্তু আরামসে নিচে পড়ে যাবে, তাই না? কিছুটা জল কিন্তু আরামসে নিচে পড়ে যাবে। তো এবার ওকে কী করা হলো, তাহলে এর ভর ছিল 5 কেজি, যখনই একে নিচে নামিয়ে দেওয়া হলো এর ভর দেখা গেল, মানে এ দেখো তাহলে যখন এটা 5 কেজি নামানো হবে তাহলে এই 5 কেজি জলই কিন্তু এখান থেকে বের করে দেবে। আর্কিমিডিস সেটাই বলছে, কী বলছে আমি আরও ভালো করে মুখস্থ করে দেবো, আগে ব্যাপারটা বোঝো। আর 2 কেজি যখনই ফেলেছি তখন এই 2 কেজি জলই ফেলে দেবে, জল 2 কেজি ফেলে দেবে, ব্যাপারটা ঠিক হজম হলো না। কিছুই না, বলছি ব্যাপারটা কী হচ্ছে। অ্যাকচুয়ালি আর্কিমিডিস বলছে যে যখনই আমি কোনো একটা বস্তুকে নিচে ফেলবো বা নামাবো, তখন আমরা এটা তো ছোটোবেলার থেকে পড়েছি একটা বেলুনের আয়তন কী করে বের করতে হয়, ওই যে বালতিতে জল নিয়ে ফেলে দাও, যতটুকু জল পড়ে যাবে তার যা আয়তন বেলুনের আয়তন সেম। হ্যাঁ একদম সেম। এবং কথাটা এটা হচ্ছে যে এই যে বস্তুটাকে ডোবানো হয়েছে এর ঠিক যতটুকু জল অপসারণ করলো, এই যে জলটা, এই জলটাকেও তো পৃথিবী কোনো না কোনো বল দ্বারা নিচের দিকে টানবে এই জলটাকে, সেটাই তো এই জলের ওজন। ওজন আর কিছুই না, ওজন কিন্তু আসলে একটা বলই, পড়েছি এটা বহুবার। আচ্ছা, তার মানে এই পদার্থ যতটুকু জলকে বের করে দিল বা অপসারণ করে দিল, দেখো এই যে সেটাই হচ্ছে এই তরলের ওজন। মানে কথা হচ্ছে এ কিছুটা ওজন কম অনুভব করবে, আমরা জলে নামলে আমাদের কিছুটা ওজন কম মনে হয় না? হ্যাঁ, ব্যাস, মানে 5 কেজি ছিল, এখন এর ভর দেখাচ্ছে 3 কেজি, তার মানে 2 কেজি ওজন এই জলটা নিয়ে চলে গেছে। বুঝতে পারলে? এটাই আর্কিমিডিস বলছে। কি বলছে আর্কিমিডিস? বলছেন স্থির তরল বা গ্যাসীয় পদার্থে, মাইন্ড এটা ইম্পর্টেন্ট, দুটোই তরল বা গ্যাসীয় দুজনের ক্ষেত্রেই, এবং একে আমরা প্রবাহী বলে চালাই, প্রবাহী।
ঠিক আছে, ফ্লুইড ফ্লো। তো স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে, অল্প ডোবাও বা সম্পূর্ণ ডোবাও, বস্তুটির কিছু পরিমাণ আপাত ওজন হ্রাস ঘটে। যখনই আমরা নিচের দিকে নামি, জলে নামি, তখন কিছুটা ওজন আমাদের কমে যায় বলে মনে হয়। অ্যাকচুয়ালি কমে যায়। কতটুকু কমে যাবে না, যতটুকু জল বেরিয়ে গেছে তার যা ওজন, আমার ওজন ঠিক ততটুকুই কম মনে হবে। বুঝতে পারলে? আচ্ছা, এই যে বলছি কিছু পরিমাণ আপাত ওজন হ্রাস ঘটে যা বস্তুর নিমজ্জিত অংশ দ্বারা, এই বস্তুর নিমজ্জিত অংশ দ্বারা অপসারিত যে তরল বা গ্যাসীয় ওজনের সমান। এটাই কিন্তু আমাদের আর্কিমিডিস বললেন। বুঝতে পারলে আশা করি ব্যাপারটা পুরোপুরি সবার কাছে ক্লিয়ার হয়েছে যে হ্যাঁ, এই যে 2 কেজি উপর দিকে দেখিয়েছে না, হ্যাঁ, তো অ্যাকচুয়ালি কী ব্যাপারটা, তাহলে 5 কেজি ছিল, এখানে দেখাচ্ছে 2 কেজি, তার মানে এখানে 5 কেজি আর থাকবে না, এখানে হয়ে যাবে 3 কেজি, 5 - 2, 3 কেজি দেখাবে। বুঝতে পারলে ব্যাপারটা? ওই 2 কেজি কিন্তু কমে গেল, ওই 2 কেজি জল এ নিয়ে বেরিয়ে গেছে, তো ওই 2 কেজি জলের ওজন, এইটুকু জলের ওজন 2 কেজি। ঠিক আছে, ওজন কম্পেয়ার করবো। ঠিক আছে, এবার আমার কথা হচ্ছে নিচের দিকে এই যে ফোর্সটা পাচ্ছি, ওজন তো অ্যাকচুয়ালি বলই, এই যে 5 কেজি, এই উপর দিকে যে 2 কেজি বলটা আসলো, এটা কি? এটার নামই হচ্ছে প্লবতা বল। ঠিক আছে, এটার নামই হচ্ছে প্লবতা বল। তাহলে বস্তুর ওজনকে প্রশমিত করার চেষ্টা করছে কোন বল? প্লবতা বল। ঠিক আছে, তো এটাই হচ্ছে কিন্তু আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিস সিম্পলি এই কথাটাই বলেছে যে তুমি যখন নিচে নামছো তোমার ওজন কিছুটা কমে যাচ্ছে। কতটা ওজন কমে যাচ্ছে না, ঠিক যতটা জল আমি জলে নামার জন্য যতটুকু জল আমার অপসারণ হয়ে গেল তার যা ওজন, আমার ওজন ঠিক ততটাই কম মনে হবে। ঠিক আছে, যদি এখানে 10 কেজি ওজনে জল বেরিয়ে যেত, তাহলে আমি 10 কেজি কম ওজন অনুভব করতাম। বুঝতে পারলে? এইটা হচ্ছে কিন্তু আর্কিমিডিস বলেছেন। তো আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হওয়ার শর্তগুলো কী কী? দেখো, তো আর্কিমিডিস এই নীতিটা তখনই প্রযোজ্য হবে যখন তোমার বা বস্তুর কোনো ওজন থাকবে। এই বস্তুটার কোনো একটা ওজন থাকবে। ওজন বলে তো ওয়েট, যাকে আমরা প্রকাশ করি mg দিয়ে, তাই না? ওজন একটা বল মানে ভর ইন্টু ত্বরণ অভিকর্ষজ ত্বরণ। হ্যাঁ, তাহলে ওজন মানে mg। তাহলে একটা ওজন থাকলে বলেছি, দেখো আর্কিমিডিসের নীতিটি ওজনের ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। যে কোনো বস্তুর ওজন শূন্য হয়, এই ভিত্তি কী বলেছে? আর্কিমিডিসের নীতিটি ওজনের ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আচ্ছা, হ্যাঁ, দাঁড়িয়ে যে ক্ষেত্রে বস্তুর ওজন শূন্য হয় সেরূপ পরিস্থিতিতে নীতিটি প্রয়োগ করা যায় না। বুঝতে? তাহলে হ্যাঁ, ওজন নিয়ে কথাবার্তা বলছি আমরা, তাহলে যেখানে ওজন নেই বস্তুর সেখানে আর্কিমিডিসের নীতি কী করে থাকবে, তাই না? সেটাই তো। কোথায় কোথায় বস্তুর ওজন নেই বলছে? অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে। হ্যাঁ, বলছে তুমি যখন এখানে বাধাহীনভাবে নিচের দিকে পড়বে তখন কিন্তু তোমার কোনো ওজন থাকে না। তুমি যখন এখানে থাকবে, তোমার তল যখন মাটির সঙ্গে মেশানো থাকবে, তখনই তুমি কোনো না কোনো ওজন অনুভব করবে। এই জন্য তোমরা দেখবে, তোমরা যখন একটু উঁচু জায়গা থেকে লাফ দাও, ওই যে মুহূর্তে তোমরা বাতাসে থাকো তখন তোমরা কিন্তু কোনো ওজন অনুভব করতে পারবে না। ঠিক আছে, কারণ উপরে একটা নর্মাল ফোর্স থাকে, লম্ব বল থাকে। যখন তুমি উপরে আছো তখন সেই নর্মাল ফোর্সটা তুমি পাচ্ছ না, ফলে ওজনটাও তুমি অনুভব করতে পারছো না। ঠিক আছে, অত ডিটেলসে আপাতত জানার দরকার নেই, এটার অ্যাকচুয়ালি ব্যাখ্যা আছে ভালো সুন্দর আরও। আপাতত এটা মনে রাখো যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রয়োজন হয়। তা কোথায় কোথায় প্রযোজ্য নয়? যেখানে যেখানে তোমার ওজন নেই। দ্বিতীয়, পৃথিবীর চারপাশে আবর্তনশীল কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে। পৃথিবীর চারপাশে আবর্তনশীল কৃত্রিম উপগ্রহ যে ঘোরে তার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য না। পৃথিবীর কেন্দ্রেও কিন্তু আর্কিমিডিসের সূত্র প্রযোজ্য নয়। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে বলতে এই যে পৃথিবী তার সেন্টার, কারণ যত নিচের দিকে যাব ছোটো হাতের জির মান তত হ্রাস পাবে পেতে পেতে একদম সেন্টারে ছোটো হাতের জির মান কিন্তু একদম শূন্য হয়ে যাবে। তাহলে এই জির মান যদি শূন্য হয়ে যায় তাহলে এম শূন্য মানে পুরোটা শূন্য, তাহলে ডাব্লু শূন্য হয়ে যাবে। তাহলে ওয়েট শূন্য হয়ে যাওয়া মানে ওজন শূন্য হয়ে যাওয়া। ওজন শূন্য হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে না। বুঝতে পারলে? তাহলে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য না হওয়ার শর্তগুলো কিন্তু আমরা বোঝাই। এই আর্কিমিডিসের সূত্রের অ্যাপ্লাইটা কি? এই সূত্র ইউজ করে আমরা কী করেছি? হ্যাঁ, অবশ্যই এই সূত্রের জন্যই কিন্তু, বা আর্কিমিডিসের এই কথাটার জন্যই কিন্তু আমরা জানি যে এত বড় জাহাজ কেন জলে ভাসে। ব্যাপারটা তাই বলছে। আচ্ছা, একটু প্লবতা বলটা পরে যখন আসছে আমি বলছি, তাও এখন বলছি একটু বোঝো। জাহাজের সামনের দিকে শেপটা এরকম থাকে না, এই যে এরকম, তাই না? মানে আমরা যদি সামনের থেকে বোঝার চেষ্টা করি, মানে আমি এইভাবে নৌকার কথা বলছি না, এটা বলছি না। জাহাজের শেপটা সামনের থেকে যদি দেখো তাহলে জাহাজের শেপটা অনেকটা এরকম। তাহলে যদি শেপটা এরকম হতো তাহলে তো জাহাজ ডুবে যেত, হ্যাঁ না? মানে ভাসতো, কিন্তু অনেক বড়, মানে কোনো সমস্যা নেই, কিন্তু এই শেপটা থাকার জন্য একটুখানি যখন নিচে নামবে দেখো এতটা বেশি জায়গা নিয়ে কিন্তু আরও ডুবে যাচ্ছে। তার মানে
বেশি, দেখো এখানে তো বায়ু ভরা, বাতাস ভরা, তাই না, মানে বেশি জল অপসারণ করতে পারবে। যে যত বেশি জল অপসারণ করতে পারবে তার প্লবতা বলটা তত বেশি হবে, নিচের দিক থেকে প্লবতা বল তত বেশি দেবে। বেশি জল নিয়ে হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে, বেশি ওজন নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ না, বেশি ওজন নিয়ে চলে যাচ্ছে। তাহলে কেন চলে যাচ্ছে বেশি ওজন নিয়ে? কারণ নিশ্চয়ই উপর দিক থেকে বেশি ফোর্স এসছে, ওই বলটাকে বেশি বল প্রশমিত করে দিয়েছে, আরও হালকা মনে হবে, যত হালকা মনে হবে তত বাসবে, ব্যাপারটা এটা, ঠিক আছে। আচ্ছা, তো এই জন্য জাহাজ জলে ভাসে, জাহাজের শেপই কিন্তু মেন দায়ী জাহাজকে জলে ভাসানোর জন্য, বুঝতে পারলে? নাহলে একটা বল ফেললাম, লোহার বল, কি সুন্দর আরামসে ডুবে গেল, কারণ বেশি জল সে অপসারণ করতেই পারছে না। এত বড় জাহাজ, লোহার তৈরি জিনিস, কী করে ভাসছে, তাই না? তো আর্কিমিডিসের সূত্রে এটা তো একটা ব্যবহার বলতেই পারি। তবে এখানে দেখি কী বলেছে, কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা যায়। হ্যাঁ, অবশ্যই কঠিন বস্তুর আয়তন তো নির্ণয় করা যেতেই যাবে, কোনো কোনো ব্যাপারই না, যেটুকু জল ফেলে দেবে তার যে আয়তন, এর যে আয়তন সেমই হয়। কঠিন বস্তুর উপাদানের ঘনত্ব, হ্যাঁ ঘনত্ব তো বের করা যাবে, ঘনত্ব মানে ভর বাই আয়তন, হ্যাঁ না, ঘনত্ব মানে ভর বাই আয়তন। তাহলে আয়তন যদি আমরা ঘনত্ব কী করবে, ভর তো জানি, স্প্রিং তুলা যন্ত্র দিয়ে না দাড়িপাল্লা দিয়ে, সরি, এই সাধারণ তুলা যন্ত্র দিয়ে ভরটা মেপে দেবো, আর তোমার আয়তনটা তো আমি এইভাবে করে বের করতে পারি, তাই না, সেখান থেকে ঘনত্ব বেরিয়ে যাবে। তো এইভাবে আমরা আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে পারবো। আমরা আপেক্ষিক গুরুত্ব শেষে মেশে জানবো যে আপেক্ষিক গুরুত্ব কী জিনিস, ধাতুটা কতটা বিশুদ্ধ, ধাতব পদার্থ ফাঁকা বা নিরেট, তার নির্ণয় ইউজ করা যেতে পারে। তো এই সমস্ত ব্যাপারে একটু তোমরা মুখস্থ করবে, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ঠিক আছে, দেখি আমরা এবার নেক্সট টপিকে যাই। আচ্ছা, তো আমরা বলছিলাম প্লবতা বল। তো প্লবতা বল আমরা বাউন্স ফোর্স বলছি, বাউন্ড ফোর্স বলা হচ্ছে। দেখো কী হচ্ছে, ফ্লোট মানে ভাষা, আর সিঙ্ক মানে ডুবে যাও। দেখো এই যে একটা পদার্থ এখানে নেওয়া হয়েছে, এক মিনিট লাইটে চেঞ্জ করে, এই যে পদার্থ, তো এটা কী হচ্ছে, জলে ভাসছে। কেন ভাসছে? কারণ নিচের দিক থেকে যে প্লবতা বলটা গেছে সেটা অনেক বেশি, মানে একে একদম ঠেলে রেখেছে, তাই না, মানে এই বেশি জল অপসারণ করছে, তাই না, বেশি জল, কেন বেশি জল অপসারণ করছে? কারণ নিচের দিক থেকে বেশি ফোর্স এসছে, ঠিক আছে। কার ক্ষেত্রে বেশি ফোর্স আসবে? যে যত বেশি আয়তন নিয়ে দৌড়ে আসবে। বেলুন দেখবে একদম এত বেশি নিয়ে এসছে যে পুরো একদম উপরে ভাসে, ব্যাপারটা এরকম, তাই না। হ্যাঁ, তো যাই হোক, আর কে ডুবে যাবে? যার ক্ষেত্রে বায়ান্স ফোর্সটা, এই যে তোমার প্লবতা বলটা থেকে উপরে যে ওর ওজনটা অনেক বেশি হয়, ঠিক আছে, ওজনটা অনেক বেশি, ওই জন্য ডুবে যাবে। স্থির থাকবে কখন? একদম পুরো মিডিল এসে স্থির আছে, তার মানে একদম প্লবতা বল আর ওজন দুটোই সেম আছে, এই ধরনের ব্যাপারটা। তো প্লবতা বল তোমরা অলরেডি বুঝেই গেছো, কিন্তু তাও একটু মুখস্থ করো। দেখো বলছে প্লবতা, স্থির তরল বা গ্যাসীয় পদার্থে, আচ্ছা স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে, তো এটা বস্তুকে আংশিকও নিমজ্জিত করতে পারে বা সম্পূর্ণ নিমজ্জিত করতে পারে। আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুর ওপর সংশ্লিষ্ট তরল, এই বস্তুর ওপর ওই তরলটা, সংশ্লিষ্ট তরলটা মানে আমাদের সংশ্লিষ্ট বলতে এই যে তরলটা, একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, হ্যাঁ উপরের দিকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, যা নিমজ্জিত বস্তুর ওজনকে আংশিক বা সম্পূর্ণ ব্যালেন্স করে দিচ্ছে, সম্পূর্ণ প্রতিমিত করে দিচ্ছে। এই যে নিজের ওজন, তার থেকে কিছুটা ওজনের নিয়ে বেরিয়ে যাচ্ছে, জল অপসারণ হয়ে যাচ্ছে ওইটুকু জল করতে চায় বা আংশিক মানে প্রতিমিত করতে চায়, তরলের দেওয়া এই খাড়া ঊর্ধ্বমুখী বলকে আমরা প্লবতা বল বলি। তাহলে দেখো, তোমাকে যদি বললো যে প্লবতা বল কোন দিক কাজ করে, তুমি বলবে অভিকর্ষের বিপরীতে। অভিকর্ষ বল, মাধ্যাকর্ষণ বল এই নিচের দিক কাজ করে সবসময়, আর প্লবতা বল সর্বদা উপর দিক কাজ করে। একটা প্রশ্ন বানানো যেতে পারে যে প্লবতা যে অভিকর্ষ বলের বিপরীতমুখী একটি বলের নাম বলো, তো তুমি বলবে প্লবতা বল, ঠিক আছে, দ্য বাউন্ড ফোর্স। ওকে, দেখি প্লবতা বলের কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে বা কী কী বৈশিষ্ট্য আছে একটু বোঝার চেষ্টা করতে হবে। বলছে প্লবতা বল সর্বদা ওজনের বিপরীতে, হ্যাঁ ওজন তো নিচের দিক কাজ করে সবসময়, প্লবতা বল তার উপর দিক, খাড়া ঊর্ধ্বাভিমুখী, হ্যাঁ ঊর্ধ্ব অভিমুখী, ঠিক একদম ঠিক বলেছে। দ্বিতীয়, প্লবতার মান বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান, হ্যাঁ এটা কিন্তু ভালো একটা পয়েন্ট। তাহলে প্লবতা সমান সমান আমি কি বলতে পারি, বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। হ্যাঁ দেখো, প্লবতা তো বল আর এদিকে দেখো ওজন, তাহলে বল আর ওজন তো কম্পেয়ার করাই যেতে পারে, কারণ এটা ওজনও তো বলই। হ্যাঁ, তাহলে এখানে যদি এরকম প্রশ্ন করা হয় যে এটা ডুবে আছে, তাহলে উপর দিক থেকে যে প্লবতা বলটা গেছে, অ্যাকচুয়ালি এটা ডোবার জন্য যে যতটুকু জল নিচে পড়ে গেছে তার যা ওজন আর এই প্লবতা বল এই দুটো সেম, ঠিক আছে। তাহলে অতটুকু ওজন আর প্লবতা বল সর্বদা সেম, এটা কিন্তু একটা পরীক্ষার প্রশ্ন দিতেই পারে।
আচ্ছা, বস্তুর নিমজ্জিত অংশের আয়তন বেশি হলে, হ্যাঁ নিমজ্জিত অংশে যে অংশটা ডুবেছে তার আয়তন যত বেশি হবে, তাহলে অপসারিত প্রবাহীর ওজনও বেশি হবে। হ্যাঁ, তাহলে বেশি রকম জল বেশি বের করে দিয়েছে, তার ওজনও বেশি, ফলে প্লবতার মানও বাড়বে। একদম ঠিক আছে। তরলের ঘনত্ব বেশি হলে প্লবতার মানও বাড়ে, কারণ আচ্ছা ভালো করে বোঝো, তরলের ঘনত্ব বলেছে কিন্তু, মানে এইটার এই যে লিকুইডটার ঘনত্ব বলেছে, এই লিকুইডের ঘনত্বের কথা বলেছে। এই লিকুইড মনে করো তুমি জল দিয়ে তুলনা করছো, জল, এবার জলের বদলে তুমি মনে করো এটা মধু নিয়েছো, তাহলে তুমি এবার ভাবো তাহলে কতটা মানে এই জিনিসই জলের মধ্যে ডোবালে কিছুটা অন্তত ডুবলো, অর্ধেক ডুবেছে। মধুতে তো ছাতা ডুববেই না, কারণ মধুতে একটুখানি ডোবানোর জন্য যেটুকু মধু পড়ে যাবে তার ওজন ভাবো ওইটুকু জলের থেকে কত বেশি। যত বেশি ওজনও ফেলে দিতে পারবে তত বেশি প্লবতা বল পাবে। তাহলে যত গাঢ় জিনিস হবে তত বেশি কী হবে, তার ওজনও বেশি হবে। ব্যাপারটা সেরকম, ঠিক আছে। তো সেটাই বলছে যে তরলের ঘনত্ব বেশি হলে প্লবতার মানও বাড়ে, কারণ ঘনত্ব বেশি হলে বস্তুর নিমজ্জিত অংশ দ্বারা অপসারিত প্রবাহীর ওজনও বাড়ে, ফলে প্লবতার মানও বেড়ে যায়। দেখো এই প্রবাহী কথাটা মানে কিন্তু মানে আমরা ব্যাপারটা তরল দিয়ে চিন্তা করছি, ব্যাপারটা গ্যাসের ক্ষেত্রেও প্রযোজ্য, ঠিক আছে। তো প্রবাহী মানে কিন্তু তরল এবং গ্যাসীয় দুটো ব্যাপারকেই বোঝায়। ওকে, কুল, চলো পরেরটা যাই। দেখো এবার আমার ব্যাপারটা আসছে যে বস্তুর ভাষণ ও নিমজ্জন ব্যাপারটা কি বলছে। তো বুঝেই গেছো অলরেডি, স্থির তরলে কোনো বস্তুকে ছেড়ে দিলে বস্তুটির ওপর একই সঙ্গে দুটো বল ক্রিয়া করে। এক নম্বর বস্তুর ওজন, ভেরি গুড, W1, যেটা খাড়া নিচে দিক ক্রিয়া করে। আরেকটা হচ্ছে কী বলছে, আরেকটা হচ্ছে বস্তুর ওপর তলে প্রবতল, হ্যাঁ W2। তাহলে একটা কাজ করে হচ্ছে W1, আর একটা কাজ করে হচ্ছে W2, ওজন আর প্লবতা বল, এই দুটোই কাজ করে। তাহলে কখন ভাসবে কখন ডুববে এটা তো একদম মানে কিছু বলার নেই। শর্তটা কি, যখন W1 গ্রেটার দেন W2 হবে, যখন এ বড় হবে তখন সে ডুবে যাবে, ওজন বেশি। যখন দুজনে সেম হবে তখন একদম কী হবে, পুরো এই যে বলছে বস্তুটি তরলের সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। এই যে এই কন্ডিশনটা দেখো, একদম জলের মধ্যে পুরো নিমজ্জিত হয়ে গেছে, কিন্তু আর নিচেও নামছে না, উপরে যাচ্ছে, একদম এখানে ভাসছে। এই কন্ডিশনটা কখন, যখন W1 = W2 হবে। আর যদি W2 বেশি হয়, মানে উপরেরটা মানে প্লবতা বলটা বেশি, উপর দিক ঠেলে দিচ্ছে বেশি, তাহলে তখন কী হবে, সিম্পলি একদম আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, মানে এরকম অবস্থায় ভাসবে, অল্প ডুবে থাকবে, হ্যাঁ এরকম অবস্থা। তো লজিকগুলো একটু ভালো করে পড়ে নিও, ঠিক আছে, খুব ভালো। এতে বুঝেই গেছে যে বস্তুর ভাষণ নিমজ্জন এবং তার শর্তগুলো কী। ওকে, আচ্ছা নেক্সট। ওকে, এবার দেখি। আচ্ছা, তো আমরা একটু জেনে নিই, বারবার ঘনত্ব বলছিলাম, তো ঘনত্ব একটু জেনে আমরা জেনেই গেছি, ঘনত্ব মানে ভর বাই আয়তন। তাহলে এই আয়তনটা যখন এক বলে দেবো, মানে পুরোটা যখন বাদ দিলাম, আমরা যখন এক বললাম, তাহলে ভর বাই এক, তাহলে এক বলবো না, বলবো না। তাহলে ভর কি ঘনত্ব বলবো, হ্যাঁ বলবো। তার মানে কোনো পদার্থের একক আয়তনের, নিচে আয়তন ছিল তো, এই তো আয়তনটা এক বানিয়ে দিয়েছি, একক আয়তনের যে ভর তাকে আমরা ঘনত্ব বলি, হয়ে গেল, কোনো সমস্যা। আমি বললাম x = y/z, যে কোনো কিছু বানিয়ে একটা বললাম, তোমাকে বললাম বলো x কাকে বলে, তুমি বলো z যখন এক হবে ওয়াইকে আমি x বলবো। কী বললাম, z যখন এক হবে, ওই জন্য সংজ্ঞাটা এভাবে বানানো হয়, একক জেডের ওয়াইকেই x বলে, বুঝতে পারলে, ওয়াই এক্স সেম হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা সংজ্ঞাটা বানাই, যে কোনো কিছুর ডেফিনেশন বা সংজ্ঞা বা কাকে বলে কী করে বানাতে, এইভাবে যে একক আয়তনের ভরকেই ঘনত্ব বলে, বা অনেকে এভাবে বলে যে ভর ও আয়তনের অনুপাতকেই ঘনত্ব বলে, মানে ভর আয়তন ভাগ করলেই ঘনত্ব পাওয়া যায়। তুমি যেভাবে ইচ্ছা সেভাবে বলতে পারো, কিন্তু এটা মাথায় রাখবে যে ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে এককটা কী হবে, এককটা এরকম হবে যে ঘনত্বের একক, উপরে আছে ভর, তাহলে আমি বলবো কেজি এসআইতে যদি বলি, আর নিচে আছে আয়তন, তাহলে বলবো মিটার কিউব, এটা হলো এসআইতে হয়ে গেল। আর যদি সিজিএসে বলি তাহলে কী হবে, গ্রাম পার সেন্টিমিটার কিউব, ব্যাস সিম্পল, ঠিক আছে। এই দেখো লেখা আছে গ্রাম পার ঘন সেমি বলছি কেন, এই যে দেখো মিটার কিউব, তাহলে ঘন সেমি বা ঘন মিটার বলতে পারি, তাই না। এটাকে আমরা সিসি বলি, সিসি মানে সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এই দেখো কিলোগ্রাম পার ঘনমিটার লেখা ছিল, পড়ে নিও, এই পেজটা কাজে লাগে না, তাও পড়ে নিও, পাউন্ড পার ঘন ফুট, বা এই বলেছে এলবি, পাউন্ড। আচ্ছা, ঘনত্বের মাত্রা কি, উপরে ভর এম আছে, নিচে আয়তন মানে এল কিউব। এগুলো মাত্রার ভিডিও, যারা মাত্রার ভিডিও দেখোনি তারা ভালো করে দেখে নিও, প্লে লিস্টে আছে আমাদের, ঠিক আছে, বা উপরে লিঙ্ক দেওয়া থাকবে, মাত্রার ভিডিওটা একবার দেখে নিও। এভাবে করে মাত্রাটা তো বের করা যায়, ml/-3, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নিও ঘনত্বের মাত্রা। এবার আমরা যে টপিকটা জানবো, আচ্ছা সেই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, ভীষণ ইম্পর্টেন্ট আপেক্ষিক গুরুত্ব। চলো একটু জানা যাক, এটা দুটো পড়ে নিই, ঘনত্ব বা চাপের প্রভাব কি, ওসব বোঝানো কিছু নেই।
যাই দেখো, আপেক্ষিক গুরুত্ব কি? ধরো আপেক্ষিক গুরুত্ব বা আরও ভালো করে বললে আপেক্ষিক ঘনত্ব। ঘনত্ব তো বুঝলাম, ডেনসিটি। আপেক্ষিক ঘনত্ব কি? আমি বললাম এটা তুমি কি দেখতে পাচ্ছ, এটা একটা লম্বা মতো কোনো একটা লাঠি। আমি বললাম এটা ভীষণ ছোট, বা বললাম এটা ভীষণ লম্বা। আচ্ছা, এটা লম্বা। এবার আমি সামনে আরেকটা লাঠি আনলাম, মানে বলতো এবার লম্বা কিনা। এই না তো, এই ব্যাপারটা তো এবার এ বেশি লম্বা মনে হচ্ছে। আচ্ছা, এ বিশাল লম্বা। এইবার তো মনে হচ্ছে যে এর থেকে, এই যে এর থেকে আবার বেটে, তাহলে কে লম্বা হবে কে বেটে হবে সেটা তাকে একাকে দেখে বোঝা যাবে না। কোনো একটা স্ট্যান্ডার্ড মান দরকার, যে তার সাপেক্ষে সবসময় চিন্তা করলে ভালো হয়। ঠিক একইভাবে এই ঘনত্ব নির্ণয়ের সময় এই আপেক্ষিক কথাটা যেখানে যেখানে পাবে না, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক ভর, তখন ভাববে কারুর সাপেক্ষে চিন্তা করছে। তো এখানে আমরা ঘনত্ব মাপার সময় কারুর সাপেক্ষে ঘনত্ব একজনের কে একটা স্ট্যান্ডার্ড বানিয়ে নিয়েছি, যে তোমার সাপেক্ষে আমরা সবসময় চিন্তা করবো কে বেশি কে কম এই সমস্ত। তো কেই তোমার, এই তোমার হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। তো আমরা জলকে নিয়ে নিয়েছি H2O, এই জলকে নিয়ে নিয়েছি যে আমি 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেবো, তুমি যা ঘনত্ব দেখাবে আমরা সবসময় চিন্তা করবো যে তোমার থেকে আমরা কত বেশি কত কম। ঠিক আছে, তাহলে ঠিক আছে, কোন পদার্থের ঘনত্ব জানি না, যার তামার ঘনত্ব হতে পারে, সোনার ঘনত্ব হতে পারে, হ্যাঁ যার তার ঘনত্ব হতে পারে। তো আমরা চিন্তা করবো সবসময় কার সাপেক্ষে, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে আপেক্ষিক গুরুত্ব মানে কি? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বের তুলনায় পদার্থের ঘনত্ব কত গুণ। ঠিক আছে, বা বলতে পারি পদার্থের ঘনত্ব আর 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বের যে অনুপাত, এই যে সেই ঘনত্বের অনুপাতকে আমরা বলছি আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক গুরুত্বও যা, আপেক্ষিক ঘনত্বও তাই। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা কী বললাম? আচ্ছা, এবার পরের লাইনটা একটু লক্ষ্য করো কী বলেছে দেখো। পদার্থের ঘনত্ব, আচ্ছা ঘনত্ব মানে তো ভর বাই আয়তন, তাহলে এখানে নিশ্চয়ই m/v আছে। এখানে কি আছে? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব, তাহলে এখানেও জলের ঘনত্ব বলা আছে, মানে মানে জলের ভর বাই জলের ঘনত্ব, মানে জলের ভর বাই জলের আয়তন। আচ্ছা, তাই এখানে লিখেছে দেখো। আচ্ছা, এই আয়তন কেটে যাবে না? হ্যাঁ কেটে যাবে। কারণ কি, কখন কাটবে? যখন আয়তন দুজনেই সেম নেব। তাহলে আমি যে পদার্থের ঘনত্ব মাপছি সেই আয়তনেই জলের ঘনত্ব নেব, কিন্তু তবেই আয়তনটা কিন্তু কেটে যাবে। দুজন উপরে আয়তন বলে দাদা এমও তো কেটে যাবে না। কেন কাটবে না বোঝো, দেখো আগে ভালো করে বোঝো। তো বলছে একক আয়তনে পদার্থের ভর, আমি যখন ভিটা নেব আমি বলতে পারি যে একক আয়তনে পদার্থের যে ভর এম, সেটাই হচ্ছে এই পদার্থের ঘনত্ব। নিচেও বলবো কি, একক আয়তনে বা বললাম সম আয়তন, ওই আয়তনই জলের ভর 4 ডিগ্রিতে, তাহলে এর ভর বা এর ভর, আয়তন আয়তন তো কেটে গেছে। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, তো ভর মানে কি? জাস্ট একটা জি গুণ করে দেবো, জাস্ট একটা উপরিপক্ষে যদি জি গুণ করে দিই করাই যায়, তাহলে এর ওজন বা এর ওজন হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল, তাহলে সেটাই বলেছে দেখো, একক আয়তনে পদার্থের ভর, পরের লাইন লিখছে একক আয়তনে পদার্থের ওজন, নিচেও লিখেছে দেখো জলের ওজন, একই ব্যাপার, কারণ এখানে জাস্ট জিটা গুণ করা হয়েছে, যেটা দেখানো হয়নি, বুঝে নিতে হবে। ভর ইন্টু এম ইন্টু জি, এম জি মানেই হচ্ছে ওজন। কিছুই না, একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করো, সবই লজিক তোমরা জানো, জাস্ট একবার একটু নিজেকে বিচার করতে হবে। যাই হোক, তো আমরা আপাতত এটা ভালো বুঝেছি আপেক্ষিক গুরুত্ব কাকে বলে বা আপেক্ষিক ঘনত্ব কাকে বলে। 4 ডিগ্রি জলের ঘনত্ব থেকে আমার ঘনত্ব যত গুণ বেশি বা কম সেটা হচ্ছে আমার আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক ঘনত্ব। বা বলা যেতে পারে ওই 4 ডিগ্রিতে সমায়তন জলের যা ওজন, সমায়তন কথাটা তখন বলতে হবে, কারণ ভিভি কেটে দিয়েছো, কেন কেটেছো? সমায়তন ছিল বলেই তো কেটেছো, তাই না? সমায়তন জলের ওজনের তুলনায় যে কোনো আয়তনের পদার্থের ওজন কতটা, ওজন দিয়েও চিন্তা করা যেতে পারে আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, তো সেভাবে দুভাবেই কিন্তু তাহলে আমরা সংজ্ঞা দিতে পারি। এই দেখো দিয়েছে, দ্বিতীয় সংজ্ঞা হিসেবে বলা যেতে পারে। ঠিক আছে, যে কোনো আয়তনের পদার্থের ওজন, ওই দেখো অনুপাতকে মানে ওজনের সাপেক্ষে চিন্তা করছে। ঠিক আছে, তো ইম্পর্টেন্টলি কিন্তু এটা পড়ে ফেলো যে আপেক্ষিক ঘনত্ব। তো ঘনত্ব আর আপেক্ষিক ঘনত্বের মধ্যে পার্থক্যটা কিন্তু একটু ভালো করে দেখে ফেলো। ঠিক আছে, তো আপেক্ষিক গুরুত্বের একক কি? আপেক্ষিক গুরুত্বের কোনো একক থাকবে না। কেন একক থাকবে না? কারণ দেখো আপেক্ষিক গুরুত্ব মানে উপরেও ঘনত্ব নিচেও ঘনত্ব, যাই হোক যার ঘনত্ব হোক, ঘনত্ব তো এটা তো ঘনত্ব। তাহলে এখানেও যদি আমি লিখি গ্রাম পার সেন্টিমিটার কিউব, নিচেও তো সেই গ্রাম পার সেন্টিমিটার কিউবে লিখবো, তাহলে কেটে কেটে যাবে আলটিমেটলি, দেখা যাবে যে আপেক্ষিক ঘনত্বের কিন্তু কোনো একক থাকবে না। ঠিক আছে, আর কি আপেক্ষিক গুরুত্বের কোনো কেউ নেই, কেন যেটা বললাম সেটা একটু পড়ে দেখো, যে পজ করে দেখো কী লেখা আছে দেখি। আচ্ছা, যেমন এখানে মোম লেখা আছে, কেন লেখা আছে কি জানি বাবা। আচ্ছা, মোমের অ্যাকচুয়ালি কী হয়, যদি আমাকে কোশ্চেন করে, আচ্ছা তুমি এটা বলো, আচ্ছা একটা কোশ্চেন দেওয়া হয়েছিলাম, আমি বললাম মোমের আপেক্ষিক ঘনত্ব 0.95 গ্রাম পার সেন্টিমিটার কিউব।
এই কথাটার মধ্যে কি ভুল আছে তোমাদের বলতে হবে। পজ করে কমেন্টে জানাও। জানিয়েছো আশা করি। যদি না জানাও তাহলে প্লিজ জানাও। পজ করো, পজ করে আগে ভাবো, পজ করে ভাবো, ভেবে জানাও যদি ভুলটা ধরতে পারো। আচ্ছা, এবার আমি বলি। ঠিক ধরেছ একদম তোমরা, যে আপেক্ষিক ঘনত্বে তো এক্ষুনি বললে দাদা যে এর কোনো একক থাকে না, তাহলে তুমি কেন একক লিখেছো, জাস্ট এইটুকু বলে দাও। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা জানবো সান্দ্রতা, পৃষ্ঠটান, এই ব্যাপারটা আমরা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো, গুড নাইট, থ্যাংক ইউ।